হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো জৈব রসায়ন ক্লাস 10। আর তোমরা আজকের ভিডিওটা দেখার আগে অবশ্যই এর আগের দুটো পার্ট দেখবে, নাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব কঠিন বলে মনে হবে। আর তোমরা আমার সাথে নোমর চ্যানেলের সাথে যুক্ত হচ্ছ। তো আমি বারবার বলছি, রুলস একটাই, খাতা পেন নিয়ে যেমন আগের রুলস আজ দেখো সেইভাবে শুরু করো। আমরা প্রথমেই তিনটে স্ট্রাকচার দিয়ে দিয়েছি। এই তিনটে স্ট্রাকচারের আমরা ইউপ্যাক নাম আজকে করব। তো ইউপ্যাক নামগুলো করব কি করে তোমাদের দেখাই। আমাদের অনেকের প্রবলেম হতে পারে যে স্যার এইগুলো আপনি কি করে লিখলেন, এরমভাবে যে লিখলেন এগুলো কি করে লিখলেন বুঝতে পারছি না। এটা 4টে লিখলেন, এটা 9টা লিখলেন, কিভাবে লিখলেন? তো খুব মন দিয়ে শোনো, ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পেরে যাবে। প্রথমেই বলি, আমরা জানি অ্যালকেনের সাধারণ সংকেত কমন ফর্মুলা CnH2n+2, CnH2n+2, ঠিক আছে? তার মানে আমরা যদি এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে বার করে দিই, ধরে নাও আমি করছি ইথেন, তাহলে ইথেনে কটা কার্বন থাকবে? দুটো। হাইড্রোজেন থাকবে 2 × 2 4 + 2 6। এখান থেকে আমি একটা হাইড্রোজেনকে বার করে নিলাম। এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে বার করে নিই, তাহলে দেখো এই যৌগটার সংকেত হয়ে যাবে C2H5। এটা যৌগ নয়, এটাকে তখন আমরা বলছি অ্যালকাইল গ্রুপ। এবং অ্যালকাইল গ্রুপকে বোঝার উপায় কি না, অ্যালকাইল গ্রুপের বোঝার উপায় হচ্ছে এর একটা কার্বনে বন্ড থাকবে, কার্বনের একটা বন্ড হাত বার করে রাখবে, তাকে বলা হয় অ্যালকাইল। এবং এর নামকরণ তো তোমরা আগে জেনেইছো, এর নামকরণ আমরা অনেকবার বলেছি যে এই নামকরণে কার্বন সংখ্যা দিয়ে আমরা দেখলাম ইথ, ইথ, ইথ। আর যেহেতু এটা অ্যালকাইল গ্রুপ, তাই এর সঙ্গে আমরা যোগ করব আইল, ইথাইল, ইথাইল, ইথাইল। ক্লিয়ার হলো? তার মানে এইভাবে আমরা যদি প্রোপেন বার করি, তাহলে প্রোপেনের সংকেত হবে C3H8। এখান থেকে একটা হাইড্রোজেনকে বার করে দিলাম, তাহলে হয়ে গেল C3H7। বুঝে গেল? এইভাবে আমরা প্রোপাইল বার করতে পারলাম। প্রোপাইলকে PR দিয়ে লেখা হয়, মিথাইলকে Me দিয়ে লেখা হয়, ইথাইলকে ET দিয়ে লেখা হয় শর্ট ফর্ম, এবং বিউটাইলকে BUT দিয়ে লেখা হয়। এবং বিউটাইলের সংকেত তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, C4H10 হওয়ার কথা। এখান থেকে একটা হাইড্রোজেনকে বার করে দিলাম, তাহলে হয়ে গেল C4H9। বুঝে গেছো তোমরা? তাহলে দেখো, এই যে নামকরণগুলো তোমাদের দিয়েছি, এই নামকরণগুলো তোমরা ফার্স্টে লিখে পজ করো, চেষ্টা করো, আমি তারপর করে দেবো। তোমরা চেষ্টা না করে আমি যে এগুলো করে দিচ্ছি তোমরা কিন্তু দেখতে যাবে না, বারবার বলছি দেখতে যাবে না, তাহলে কিন্তু তোমরা শিখবে না। প্রথমেই দেখে নাও, আমি যেটা করার চেষ্টা করছি, ফার্স্টে এই বড় বড় অ্যালকাইল গ্রুপগুলোকে ভেঙে ছোট করে দিচ্ছি। তাহলে প্রথমেই আমার আছে CH3, তারপরই আছে ড্যাশ CH। আচ্ছা, একটা ভুল হয়েছে এখানে, দেখে নাও, এখানে হাইড্রোজেনটা হবে না, তাই না? হাইড্রোজেন তো কার্বনের 4টে হাত তো হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন হচ্ছে না। এইভাবে তোমরা একটু চেক করে নেবে, সম্ভবত এইটা ভুল করেছি, এখানেও হাইড্রোজেন হচ্ছে না, তোমরা ঠিক করে নেবে এগুলো। হাইড্রোজেন এখানেও হচ্ছে না, ক্লিয়ার? তো তোমরা হাইড্রোজেনগুলো বারবার বলছি, তোমরা একটুখানি বন্ডগুলোকে 4টে বন্ড করে নিও। তাহলে কি হলো? এখানে হলো C। আচ্ছা, এখান থেকে আমরা ভাঙছি। এখান থেকে বলেছিলাম মাঝে যদি কেউ থাকে তাহলে সেগুলো CH2 হবে, তাই তো? তাহলে মাঝেরগুলো CH2, মাঝেরগুলো সব CH2, আর ধারে যখন চলে যাচ্ছি তখন হয়ে যাচ্ছে CH3, CH3। ঠিক একইভাবে কটা কার্বন আছে? 1 2 3, ধারেরটা CH3, মাঝেরগুলো সব, ধারেরটা CH3 এবং মাঝেরগুলো সব CH2, ধারেরটা CH3, মাঝেরগুলো সব CH2। ক্লিয়ার হলো? আর এখানে দুটো কার্বন আছে, তাহলে একটা CH2 আর একটা CH3। তাহলে নামকরণ করার সময় আমরা আগের দিনে কিন্তু বলেই দিয়েছিলাম যে আমরা আগে লংগেস্ট কার্বন নির্বাচন করব। তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8, এর থেকে বেশি লংগেস্ট কার্বন আমার মনে হয় এখানে নেই। তো এবার চেষ্টা করতে হবে যে এই যে সাবস্টিটুয়েন্ট, এগুলোকে এগুলো ফাংশনাল গ্রুপ আমরা বলতে পারি। তো এই যে ফাংশনাল গ্রুপগুলো আছে বা এই যে সাইড চেনগুলো আছে, এগুলোকে আমরা কি বলতে পারি? সাইড চেনও তো বলতে পারি, সাইড চেনও তো বলতে পারি।
তাহলে এই যে সাইড চেনগুলো আছে সেই সাইড চেন বা অ্যালকাইল গ্রুপগুলোকে আমরা মিনিমাম নাম্বার দেবো। তাহলে তোমরা দেখো এখানে দেখো 1 2 3 3 4 এটা 4 আর 1 2 3 4 5 এদিক থেকে এটা 5 পাচ্ছে। তাহলে সাইড চেনগুলো এদিক থেকে নাম্বারিং করলেই সব থেকে মিনিমাম নাম্বার পাচ্ছে, তাই না? মিনিমাম নাম্বার পাচ্ছে না? তাহলে তোমরা দেখে নাও এর নামকরণ হয়ে যাচ্ছে অকটেন। অকটেন, অকটেনটাকে লিখে নাও। অকটেন লেখার পর দেখো ভালো করে দেখে নাও, এখানে মিথাইল আছে আর ইথাইল আছে। তো আমরা দুটো সাইড চেনই 4 নম্বর কার্বন থেকে ঝুলছে, তাহলে আমরা কি লিখবো? তাহলে দুটো সাইড চেন 4 নম্বর কার্বন থেকে হ্যাঙ্গিং আছে বলে বা যুক্ত আছে বলে অ্যাটাচ উইথ 4 নম্বর কার্বন, তাই আমরা কি করলাম মিথাইল এবং ইথাইলকে দুজনকেই 4 নাম্বার দিলাম। কিন্তু যেহেতু একই গ্রুপ দুটো নয় তাই ডাই লিখছি না। দুটো মিথাইল থাকলে ডাই লিখতাম, দুটো ইথাইল থাকলে ডাই লিখতাম, কিন্তু যেহেতু মিথাইল ইথাইল আলাদা এবং ইথাইল যেহেতু ইটি আর মিথাইল যেহেতু এমই, তাই আমরা এখানে কি করলাম দেখো অ্যালফাবেটিক্যালি অর্ডারে আগে লিখলাম ইথাইল। খুব ভালো করে শুনলে একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। 4 4 ইথাইল, না ভুল করেছি 4 ইথাইল, ফার্স্টে লিখলাম 4 ইথাইল, আলাদা একসঙ্গে লিখলে দুটো লিখতাম, তাহলে প্রথমে লিখলাম 4 ইথাইল, তারপর লিখলাম 4 মিথাইল, ছোট্ট করে লিখে দিলাম মিথাইল অকটেন, একসঙ্গে জুড়ে গেল, তাই তো? তার মানে এটা এইভাবে হবে 4 ইথাইল 4 ড্যাশ মিথাইল অকটেন। 4 ইথাইল 4 মিথাইল অকটেন। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? দ্বিতীয়টা দেখে নাও। দ্বিতীয়টা ঠিক একইভাবে আমরা একে ভেঙে নিলাম CH2 CH3। তাহলে আমরা নাম্বারিং করার চেষ্টা করছি যেদিক থেকে মিনিমাম হবে। আমি কিন্তু ডবল আজকে আর নাম্বারিং করবো না। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এর থেকে বড় নাম্বার তোমার হাতে নেই। তাহলে আমরা কি করলাম স্যার? 1 2 3 4 5, 1 2 3 4 5, এদিক থেকে গেলে 2 মিনিমাম নাম্বার, এদিক থেকে এলে 1 2 3 4 3 মিনিমাম নাম্বার। তো এদিক থেকে রাইট নাম্বারিং হলো, তাই আমরা একে নাম দিলাম পেন্ট। ডবল বন্ড আছে 2 আর 3 এর মাঝে, তাহলে হয়ে গেল 2 ইন পেন্ট 2 ইন। আর মিথাইল গ্রুপটা আছে 3 নাম্বার কার্বন থেকে, তাই নাম হয়ে গেল 3 মিথাইল। আর লাস্ট পার্টটা তোমরা মিলিয়ে নাও। লাস্ট পার্টটা লক্ষ্য করো 1 2 3। স্যার আমরা কিন্তু ব্রোমিনটাকে আগে দেওয়ার চক্করে এদিক থেকে নাম্বারিংটা করে ফেলেছি অনেকে, কিন্তু না, লক্ষ্য করো বলেছিলাম ডবল বন্ডের প্রায়োরিটি আগে। তাহলে একে দিলাম 1, একে দিলাম 2, একে দিলাম 3, একে দিলাম 4 এবং একে দিলাম 5। যদি আমরা এইভাবে না করি তাহলে ডবল বন্ডের নাম্বারটা কিন্তু বেড়ে যাবে, যেটা রুলসে ভুল হয়ে যাবে। তো আগে মেন চেনের নাম্বারের প্রায়োরিটি দেবো, তারপর সাইড চেনগুলো চেষ্টা করব। যদি উভয় দিক থেকে নাম্বারিং সমান থাকতো তখন আমরা ব্রোমিনকে নাম্বারিং দেওয়ার, কম নাম্বার দেওয়ার চেষ্টা করতাম। তাহলে কি দাঁড়ালো? এটা 1 2 3 4 5, মানে আবার দাঁড়ালো পেন্ট। ডবল বন্ড আছে কততে? 2 ইন, পেন্ট 2 ইন। আর ক্লোরিন আছে 2 নম্বরে, ব্রোমিন আছে 3 নম্বরে। তাহলে আগে লিখবো 3 ব্রোমো, তারপর লিখবো ড্যাশ দিয়ে 2 ক্লোরো। তোমরা লিখে নাও 2 ক্লোরো। এবার লিখবো পেন্ট ড্যাশ টুইন। 2 এর আগেও ড্যাশ, 2 এর পরেও ড্যাশ। বুঝে গেলে? তোমরা এগুলো রেডি করে নাও, আমি আজকে নতুন কিছু শেখাবো। তোমরা দেখো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা এর আগের দিন অবধি পড়লাম অ্যালকেন। আমি একটা ছোট্ট ট্রিক শিখিয়ে রাখি। যদি আমরা সাইক্লো যৌগ করি, এগুলোকে বলা হয় সাইক্লো কম্পাউন্ড, অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। সাইক্লো অ্যালিফ্যাটিক কম্পাউন্ড মানে বৃত্তাকার অ্যালিফ্যাটিক যৌগ। তো ব্যাপারটা আমি একটুখানি বলে দিই, একটুখানি শিখিয়ে দিচ্ছি, দেখে নাও। ধরে নাও আমাকে একটা যৌগ দিয়েছে, এই রকম যৌগ। ধরে নাও CH2
আর এখানে দিয়েছে এই বন্ডটা দিয়ে দিয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন হলো স্যার, এরকম সব CH2 কেন? স্যার এর কোথায় CH3, কোথায় প্রান্তে CH3? না স্যার, এই রিংয়ের কোনো প্রান্ত নেই, তাই সবগুলোই মিডল, তাই এর সবগুলোতেই CH2 হবে। এবং তোমরা যদি হাত চেক করতে চাও তার জন্য আমি একটা হাত দেখিয়ে দিলাম। দেখো এর হাত কিন্তু তোমরা পেয়ে গেছো, হাইড্রোজেনের দুটো হাত আছে। ঠিক আছে, বুঝে গেছো? এবার চলে এসো। তাহলে এই যে যৌগটা আছে, এই যৌগটার নামকরণ কি করে করব? না দেখে নাও, এটা 1, যেখান থেকে খুশি নাম্বারিং করা যায়। এটা 2, এটা 3 এবং এটা 4। জাস্ট জানার জন্য বলছি, যদি কারোর মনে হয় যেটা অসুবিধা হচ্ছে স্যার শিখবো না, তো শিখবো না, খুব ইজি, আমার তো মনে হয় খুব ইজি। তো এটা 4টে কার্বন আছে, 4টে কার্বন থাকলে এর নাম হওয়া উচিত ছিল বিউটেন। স্যার কিন্তু বিউটেন তো এইরকম দেখতে, স্যার বিউটেন তো এইরকম দেখতে, তাহলে স্যার এইটাকে বিউটেন কি করে বলছেন? না অ্যাকচুয়াল স্যার এখান থেকে একটা হাইড্রোজেন বার করে দেওয়া হচ্ছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন তো বার করে দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে দুটো হাইড্রোজেনকে বার করে দিয়ে এদের সাথে একটা বন্ড করিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটাই এটা এইভাবে সুন্দর করে লেখা হচ্ছে। তো তখন এটার নাম হবে বিউটেনটা, যেহেতু বৃত্তাকারে চলে এসছে, তখন তার নাম হয়ে যাবে সাইক্লো বিউটেন। বোঝা গেল স্যার? আচ্ছা, আমি একটা প্রশ্ন যদি দিই, তোমরা করো কিরকম করে দেখি। এরম একটা যৌগ দিলাম, করো তো দেখি একবার, এটা চেষ্টা করো তো। আমি কি বলতে চাইছি, এর নামকরণ করতে বলছি। আচ্ছা নামটা করো, ফার্স্টে নামটা করো, নামটা আমি বলে দিচ্ছি। 1 2 3 4 5, তাহলে নাম হয়ে গেল পেন্ট টু ইন। কারো কিছু অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে একটা হাইড্রোজেনকে বার করে দিলাম, আর এখান থেকে একটা হাইড্রোজেনকে বার করে দিলাম। তোমরা কিন্তু আগেরটা লিখে নাও, তবে বুঝতে পারবে, পাশাপাশি দুটো থাকলে বুঝতে পারবে। এবার এর একটা হাইড্রোজেনকে বার করলে এর একটা হাত বেরিয়ে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেনকে বার করলে এর একটা হাত বেরিয়ে যাবে। এই দুটো হাত পরস্পর কি করবে? হ্যান্ডশেক করে নেবে, এবং একে একটা সুন্দর করে সাজাবো। যেহেতু 1 2 3 4 5টা কার্বন আছে, তাকে পেন্টাগনে সাজাবো। কিরমভাবে সাজাচ্ছি দেখে নাও। তো প্রথমে আমি লিখলাম এখানে CH2, এটা আমার 1 নাম্বার কার্বন ছিল। এখান থেকে আসছে CH আছে, দেখো এটা CH, সেখান থেকে CH আছে, কিন্তু এর মাঝখানে একটা ডবল বন্ড আছে, দেখো। তারপর আছে CH2, দেখে নাও এটা CH2 আছে, এবং এটা, আচ্ছা যদি এটাকে আমরা এইভাবে লিখি তাহলে আরেকটু দেখতে ভালো লাগবে। 1 2 3 3 CH3। আচ্ছা এটা এরম আছে, ঠিকই করেছি। এটাকে এরকম করলাম, তাহলে এটা হলো CH2, এবং এটা ফার্দার লাস্ট অফ অল 5 এর CH2। এবং দেখো এই CH2 আর এই CH2 এখান থেকে বলেছিলাম একের সাথে কে যুক্ত হচ্ছে, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, একের সাথে কাকে যোগ করছি? 5কে যোগ করে দিচ্ছি। তাহলে এই যৌগটা এরকম দেখতে লাগছে। আচ্ছা, তো এটা তাহলে CH3, এটা 3 নাম্বার কার্বন, এটা CH3 না, কিন্তু এটা 3 নাম্বার কার্বন। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এবার শোনো, লক্ষ্য করো এই যে নাম্বারিংটা আমরা কি করেছিলাম, এই নাম্বারিংটা আমরা করেছিলাম 1 2 3 4, তার মানে 1, এটা 2, এটা 3, এটা 4। তার মানে অ্যাকচুয়ালি যৌগটার নাম কি ছিল স্যার? এই যৌগটার নাম ছিল পেন টু ইন ছিল। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, একদম বুঝে গেছো, তোমরা একদম বুঝে গেছো। এই যৌগটার আগে একটা সাইক্লো লিখে দেবো, তাহলেই এই যৌগের নামকরণ আমাদের হয়ে যাবে। তো একটা ছোট্ট কথা বলি, নতুন একটা জিনিস শিখিয়ে রাখি, এটাকে বলা হয় বন্ড লাইন স্ট্রাকচার। এটাকে বলা হলো বন্ড লাইন স্ট্রাকচার। বন্ড লাইন স্ট্রাকচার কি না, আমরা যে যৌগগুলোকে আঁকি, সেই যৌগগুলোকে যদি আমরা না এঁকে শুধুমাত্র বন্ড দিয়ে আঁকি, তখন সেই যৌগগুলোকে আমরা নাম দেবো বন্ড লাইন স্ট্রাকচার। এবং বন্ড লাইন স্ট্রাকচার সবসময় বাঁকি আঁকতে হয়। কিরকম আমি একটু ছোট্ট করে দেখাচ্ছি, দেখো CH3 CH2 CH2 CH3, এটার নাম কি সবাই বুঝে গেছো, বিউটেন। 1 2 3 4 বিউটেন। তো একে আমি যদি বন্ড লাইন স্ট্রাকচার করি, কিভাবে করব দেখো। এরকম এখান থেকে শুরু করছি, তার মানে এটা একটা কার্বন, এখান থেকে শেষ করলাম দ্বিতীয় কার্বন, তৃতীয় কার্বন, চতুর্থ কার্বন। দেখে নাও, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এইভাবে যখন কার্বনগুলোকে আঁকা হবে, তখন আমরা সেই যৌগগুলোকে বলবো বন্ড লাইন স্ট্রাকচার। তো এই বন্ড লাইন স্ট্রাকচার জানা থাকলে তোমাদের কিন্তু ভালো ভালো প্রশ্নের অ্যান্সার করতে সুবিধা হবে।
তো পরবর্তীকালে আমাদের সমস্ত ভালো ধরনের পরীক্ষাতে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে দেয়, এরম যৌগ এঁকে চট করে দেবে না। তো সবসময় স্যার আমরা যদি এরম করে করতাম, স্যার এখানে একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, এরম করে আঁকা যেত না, না, তাহলে বুঝতে অসুবিধা হতো। তাই আমরা সবসময় এগুলোকে বাঁকি আঁকি। এবং তার আরেকটা রুলস হচ্ছে এই যৌগগুলো সবসময় হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। তো আমার কাছে যারা বড় তারা তো হাইব্রিডাইজেশন শিখেই নিয়েছো মাধ্যমিকে, sp3 তোমাদের তো শিখিয়েই দিয়েছি। তো যাই হোক, এগুলো পরে শিখবো। তাহলে এর গঠনটা কিরকম ভাবে করে দাও দেখি, কেমন পারো, পজ করো, চেষ্টা করো। দেখো আমি করছি, এখান থেকে শুরু করছি। এইটা একটা কার্বন, এটা দ্বিতীয় কার্বন, এটা একটা নম্বর কার্বন, এটা দ্বিতীয় কার্বন, এটা তৃতীয় কার্বন, এটা চতুর্থ কার্বন, এটা পঞ্চম কার্বন এবং এটা ষষ্ঠ কার্বন। এই আবার একে ফিরিয়ে যেতে, মানে এটা 1 2, এটা 3 নাম্বার কার্বন, 4 নাম্বার, 5 নাম্বার মিলিয়ে নাও। আর 2 আর 3-এর মাঝখানে বন্ডিং আছে, তাহলে এটা হলো 2 আর 3-এর মাঝে বন্ডিং থাকার জন্য এইটাকে বলা হলো বন্ড লাইন স্ট্রাকচার। তার মানে তোমরা এভাবে বন্ড লাইন স্ট্রাকচার আঁকতে পারবে। তোমরা এটার বন্ড লাইন স্ট্রাকচার আঁকতে পারবে? তোমরা এবার একটু চেষ্টা করো তো, তোমরা এটার বন্ড লাইন স্ট্রাকচার চেষ্টা করো তো দেখি কেমন পারো। এটা 3 আর এটা 3, তোমরা এর বন্ড লাইন স্ট্রাকচারটা চেষ্টা করো তো দেখি একবার, চেষ্টা করো, তারপর আমি তোমাকে বলছি। তো এই বন্ড লাইন স্ট্রাকচারটা চেষ্টা করো, আমি তোমাদের করিয়ে দিচ্ছি। পজ করো, করো। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, পাঁচটা কার্বন, 1 2 3 4 and 5। তাহলে এর মধ্যে 2 আর 3-এর মধ্যে কি আছে? 2 আর 3-এর মধ্যে বন্ড আছে। তাহলে এটা হয়ে গেল এর বন্ড লাইন স্ট্রাকচার। বোঝা গেল? তোমরা পজ করে গোটা জিনিসটাকে গুছিয়ে লিখে নাও। অনেক কিছু বলেছি, এরপরে আমরা এই বোর্ডটা মুছে একটা নতুন জিনিস শুরু করব। আজকেই হবে, তোমরা পজ করে রেডি করে নাও। তোমরা দেখো আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে এবার টাইপস অফ কম্পাউন্ড। Having functional group। তার মানে আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে না, এমন কিছু যৌগ পড়ব যে যৌগগুলোর মধ্যে ফাংশনাল গ্রুপ আছে। ফাংশনাল গ্রুপযুক্ত যৌগ আমরা আজকে পড়ব। তো আমরা প্রথমে একটা কথা বলি, ফাংশনাল গ্রুপ কাকে বলে? ফাংশনাল গ্রুপ মানে হলো কার্যকরী গ্রুপ। এই গ্রুপটাকে আমরা বলি ফাংশনাল গ্রুপ। তাহলে তোমরা দেখে নাও, আমরা আজকে একটা চার্ট তৈরি করাচ্ছি, চার্টটা তোমরা আগে বুঝে নাও, তারপর আমি নামকরণ শুরু করব। আজকে আমরা কিছু ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ বা কার্যকরী, আমরা এটাকে অনেক সময় মূলকও বলতে পারি। কার্যকরী যে মূলকগুলো আছে সেই মূলকগুলোর নাম এবং যৌগের নাম। প্রথমে হেডিং করছি কার্যকরী গ্রুপ, তারপর হেডিং করছি এর নাম, তারপর কার্যকরী গ্রুপ আর এর নাম, কার্যকরী গ্রুপ, নাম আর যৌগের নাম, যৌগের নাম। আমরা এগুলো নিয়ে আজকে পড়ব। তাহলে কার্যকরী গ্রুপগুলো আমরা যে লিখছি এগুলো আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। আমি একটুখানি বলে দিই, এইগুলো হচ্ছে তার প্রায়োরিটি অর্ডার। তোমরা আগে এইভাবে গ্রুপটাকে সাজিয়ে নাও, সাজিয়ে নিয়ে আমি বলছি তোমরা লেখো। প্রথমে আছে COOH। সবসময় গ্রুপ মানেই অ্যালকিল গ্রুপের মধ্যে একটা বন্ড থাকবে। এটাকে বলা হয় ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড এর নাম কার্যকরী গ্রুপটার নাম, মানে ইউপ্যাক নামে যেটা কাজে লাগে, ইউপ্যাক নামে যেটা কাজে লাগে। 2, এরপর আছে SO3H। এটাকে বলা হয় সালফোনিক অ্যাসিড। 3 আসছি COOR। এটাকে বলা হয় আনোয়েট।
আনয়েট, আনয়েট, আনয়েট। আচ্ছা, 4 নম্বরে আসছি COCl। এটাকে বলা হয় COCl এর জায়গায় আমি একটা কাজ করি, এটাকে এক্স লিখি, ব্র্যাকেটে এক্স সমান লিখে রাখো। Cl হতে পারে, Br হতে পারে, I হতে পারে। তাহলে এটার নাম হচ্ছে ওইল হ্যালাইড, ওইল হ্যালাইড। আচ্ছা, এখানে এই হ্যালাইড আমরা তো পড়েইছি, পিরিয়ডিক টেবিলে পড়েছি। তো এই হ্যালাইডটা যদি ক্লোরিন হয় তাহলে নাম হবে ওইল ক্লোরাইড, ক্লোরাইড, ওইল ক্লোরাইড। যদি এটা ব্রোমিন হতো তাহলে নাম হতো ব্রোমাইড। ক্লিয়ার? 5 নম্বরে আছে C�BN, এটার নাম হচ্ছে নাইট্রাইল, নাইট্রাইল, নাইট্রাইল। 6 নম্বরে আসছে অ্যালডিহাইড, CHO, এটার নাম হচ্ছে অ্যাল। 7 নম্বরে আসছে, এটার নাম হচ্ছে ওন। 8 নম্বরে আসছে, আচ্ছা আর মনে হয় দেখা যাচ্ছে না, আমরা কোনখানটায় লিখব? আমরা একটা কাজ করি, আগে 7টা লিখে নিই, তারপর মুছে আবার লিখব। ক্লিয়ার হলো? তোমরা পজ করে লিখে নাও, আমরা মুছে নিয়ে আবার লিখব, ঠিক আছে? তো যৌগের নামগুলো লিখে নাও। আচ্ছা, আমি একটু দেখে নিই 7 নম্বর অবধি দেখা যাচ্ছে কি না। দেখা যাচ্ছে তো 8 নম্বরটাও লেখা যাবে, 8 নম্বরও লেখা যাবে। 8 নম্বরে আছে OH, এটাকে বলা হয় অল। আচ্ছা, আমরা এইগুলো আগে লিখে নিই, এইগুলো আগে লিখে নিই, তারপর আমি দেখছি। ক্লিয়ার? এটার নাম হচ্ছে কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। 2 নম্বর নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। এটা আমরা লিখছি অ্যালকিল, অ্যালকিল সালফোনিক অ্যাসিড। তারপরটার নাম হচ্ছে, এটাকে বলা হয়, এই যৌগটাকে বলা হয় এস্টার, এস্টার, এস্টার। তারপর যৌগটাকে বলা হয়, এই যৌগটাকে বলা হয় কার্বনিল হ্যালাইড, কার্বনিল হ্যালাইড, কার্বনিল, কার্বনিল হ্যালাইড কম্পাউন্ড, হ্যালাইড। এরপর নাম হচ্ছে, এই যৌগটাকে বলা হয় অ্যাকচুয়াল নাইট্রাইল কম্পাউন্ড, এই যৌগটার নামও নাইট্রাইল, নাইট্রাইল যৌগই বলা হয়। তবু আমরা এই যৌগগুলোকে বলছি সায়ানাইড যৌগ, সায়ানাইড যৌগ, সায়ানাইড যৌগ। না, এটাকে আমি কার্বনিল হ্যালাইড বলবো না, এটাকে আমরা অ্যাকচুয়াল নামটা, এটা কার্বনিল না বলে এটাকে আমরা লিখে রাখি, এটাকে লিখে রাখি অ্যাসিড হ্যালাইড, এটাই বেস্ট। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড লেখা বেস্ট। এটার নাম হচ্ছে অ্যাল, এটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড। এটার নাম হচ্ছে, তারপরেরটার নাম হচ্ছে কিটোন, 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 কিটোন। তারপরটার নাম হচ্ছে অ্যালকোহল। দেখে নাও তোমরা, আশা করি দেখতে পাচ্ছ। তোমরা এখানটা লিখে নাও, লিখে নিয়ে পজ করে লিখে নাও, লিখে নিয়ে আমি মুছছি, তারপর আবার লিখবো। ক্লিয়ার? তোমরা লিখে নাও এটা। এরপর আসছে, পর দেখে নাও, আসছে ফার্স্টেই, এরপর আসছে NH2। NH2 মানে হচ্ছে অ্যামিনো, অ্যামিনো গ্রুপ। আর এই যৌগটাকে বলা হয় অ্যামিন যৌগ, অ্যামিন, অ্যামিন যৌগ। এরপর আসছে ডবল বন্ড ও ট্রিপল বন্ড। তোমরা এর নামকরণ জানো, আমি আর লিখছি না, তবু বলে দিলাম। ইন অর আইন, যদি ইন থাকে তখন তাকে বলা হয় অ্যালকিন, আর যদি আইন থাকে তখন তাকে বলা হয়
অ্যালকাইন, আইন থাকলে বলা হয় অ্যালকাইন। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর আসছে ও আর, এটাকে বলা হয় অ্যালকক্সি, 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 অ্যালকক্সি বলা হয়, অ্যালকক্সি। এটা অ্যাকচুয়াল কি যৌগ? এই যৌগটা কিন্তু ইথার যৌগ, তাই তো? এই যৌগটা হলো ইথার। এরপর লাস্ট অফ অল আসছে হ্যালোজেন। এবার আসছে এক্স, এক্স ফর হ্যালোজেন, হতে পারে ক্লোরিন, হতে পারে ব্রোমিন, ডট 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 আয়োডিন। এগুলোকে বলা হয় হ্যালো, হ্যালো বলা হয়, হ্যালো বলা হয়। এই যৌগের স্পেশালি কিছু নাম নেই, এগুলোকে হ্যালো বলা হয়। ক্লোরিন হলে নাম হয় ক্লোরো, একটু আগেই লিখেছিলাম ক্লোরো। ব্রোমিন হলে নাম হয় ব্রোমো, ইত্যাদি। তোমরা লিখে নাও, তারপর আমি আবার দেখাচ্ছি। তো আজ আছে, তো আজকে যেটা শুরু করব আমরা অ্যালকোহল দিয়ে। তো শুনে নাও, আমি একটা যৌগের নামকরণ শেখাবো, সমস্ত টাইপস অফ কম্পাউন্ডের যাদের কার্যকরী গ্রুপ আছে সেই তাদের নামকরণ শেখা হয়ে যাবে। তো একটা ছোট প্রশ্ন আছে, স্যার এই কার্যকরী গ্রুপ কি করলো? না, কার্যকরী গ্রুপ কি করে দেখো না, কার্যকরী গ্রুপ কোনো যৌগের মধ্যে যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। ধরে নাও কোনো একটা যৌগের মধ্যে ওইচ, এই কার্যকরী গ্রুপটা ঢুকে গেল, তাহলে যৌগটা কি করবে? সঙ্গে সঙ্গে যৌগটা অ্যালকোহল হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? তাহলে আজকে যেটা আমরা শুরু করি, যদি কোনো যৌগের মধ্যে COOH গ্রুপ থাকে তাহলে সেই যৌগটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। তার মানে কার্যকরী গ্রুপ যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। এই রূপ কখন কোনো পরমাণু বা কোনো পরমাণু গুচ্ছ বা মূলককে আমরা কার্যকরী গ্রুপ বলবো। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তাহলে না, আমরা ফার্স্টে আজকে যে যৌগটা শুরু করব, আজকে একটাই যৌগ করাবো, এটাই লাস্ট পার্ট আমাদের আজকের ভিডিও। পরের দিন আবার আমরা এই ভিডিও শুরু করব। তো ফার্স্টে আমরা লিখছি আজকে অ্যালকোহল, অ্যালকোহল, আজকে আমরা লিখব অ্যালকোহল, অ্যালকোহল যৌগ দেখব। তো অ্যালকোহল যৌগের ফার্স্টেই লিখছি এদের যে কার্যকরী গ্রুপ, গ্রুপ সেটা হচ্ছে OH। এই OH গ্রুপ থাকলে আমরা যৌগতে যেটা অ্যাড করব, নামটা ইউপ্যাকের, তার নাম হচ্ছে অল, অল অ্যাড করব। ধরে নাও একটা ছোট্ট উদাহরণ দেখাই, এবং সব থেকে সরলতম অ্যালকোহল কোনটা সেরকম প্রশ্নও আসতে পারে। যেমন তোমাকে বললে একটা সরলতম অ্যালকাইনের উদাহরণ দাও, তাহলে সেটা কোনটা হবে? সরলতম অ্যালকাইন অ্যাসিটিলিন। আচ্ছা, সাধারণ নাম কি? এর সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিলিন, পরীক্ষায় কিন্তু আসতে পারে। বা এর ইউপ্যাক নাম CH ট্রিপল বন্ড CH, নাম হচ্ছে ইথাইন। ক্লিয়ার হলো? ইথাইন। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার শোনো, তাহলে অ্যালকোহলের একটা সরলতম অ্যালকোহল কোনটা? যেটা সরলতম অ্যালকোহল, সরলতম অ্যালকোহল পরীক্ষায় আসতে পারে, সেটার নাম হচ্ছে CH3OH। এর থেকে ছোট অ্যালকোহল আমাদের আর জানা নেই। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে দেখো এর নামকরণ কি করে করব। প্রথমে কার্বনের নামকরণ করব, কার্বন 1। তাহলে কার্বন 1 থাকলে তার নাম কি হয়? নাম হয় মিথ। তো এখানে একটা কথা বলি, নাম অনুসারে আমরা নামকরণ না করে, আমি কিন্তু আমার ট্রিকে করাচ্ছি, অনেক ইজি বলে মনে হয়েছে আমার এটা, নামাইল কথাটা ইউজ করব। নামের জায়গায় নামাইল, নামাইল। যেমন, সরি নামাইল না, সরি ভুল বললাম। এখানে আমরা এই যে যৌগটা আছে, এই যৌগটার নামকরণটা তাহলে কি করে করব না, নাম একটা কার্বন থাকলে নাম কি হয়? নাম হয় নাম। এখানে নামের জায়গায় আমরা লিখতাম, আগে হলে লিখতাম মিথ, কিন্তু আজকে লিখব যখন কোনো যৌগ শুরু হয়ে যাবে, কার্যকরী মূলকযুক্ত যৌগ শুরু হয়ে যাবে, তখন নামের জায়গায় নামান হবে, নামান। ক্লিয়ার হলো? তাহলে নাম হয়ে যাবে মিথান। বুঝে গেলাম? আচ্ছা, যেহেতু OH গ্রুপ আছে, এই OH গ্রুপের জন্য নাম হয় অল। বুঝে নাও, ধরে ধরে বুঝছি। আর এই OH গ্রুপটা কার্বনের সঙ্গে যুক্ত আছে 1 নাম্বার কার্বনের সাথে, কারণ OH এর যেহেতু নিজের কোনো কার্বন নেই, তাই OH কখনো নিজে নাম্বারিং পাবে না। তাই যে কার্বন থেকে ঝুলবে সেই কার্বনের নাম অনুসারে ওর নামকরণ হবে। তাহলে নাম হয়ে গেল 1 অল, মিথান 1 অল। ক্লিয়ার হলো?
এই যেহেতু আমি ওয়ানটাকে তুলে দিতে পারি তাই এই যৌগের নাম হয়ে গেল মিথানল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার চলে এসো। এবার চলে আসছি, আমরা যদি এই রকম একটা যৌগ দিই, সেই যৌগের নামকরণ তোমরা বলো, পজ করো, বলো। হয়েছে? দেখো 1 2 1 2। তাহলে আচ্ছা স্যার একটা কথা বলি, স্যার এদিক থেকে 1 2 করলেন, স্যার কার্বন আপনি তো নামকরণটা এই দিক থেকেও করতে পারতেন 1 আর 2। তাহলে আপনি নামকরণটা এদিক থেকে কেন করলেন না? এদিক থেকে কেন নামকরণটা করলেন না? 1 আর 2 এদিকে কেন দিলেন না? না, প্রশ্ন হচ্ছে না আমি এমনভাবে নামকরণ করব, ঠিক আগের দিনের মতোই বলছি, যাতে করে ওইজ গ্রুপটা মানে ফাংশনাল গ্রুপটা মিনিমাম নাম্বার পায়। তাহলে এদিক থেকে নাম্বারিং করলে ফাংশনাল গ্রুপটা ক নাম্বার পাচ্ছে? স্যার 1, এদিক থেকে 2। তাহলে এইটা প্রায়োরিটি অর্ডারে পেয়ে গেল। তাহলে দুটো কার্বন থাকলে কি নাম হবে? দুটো কার্বন থাকলে নাম হবে ইথ। ইথ ছিল, ইথান কততে আছে? 1 অল। ইথান 1 অল মানে ইথানল। আচ্ছা, সাথে সাথে একটা কথা বলে রাখি, তোমরা আলাদা পেন দিয়ে প্রত্যেকটা যৌগের যাদের যাদের যতগুলো পারবে সাধারণ নাম মুখস্থ করে রাখবে। এগুলো তোমাদের পরবর্তীকালে এবং পরীক্ষার সময় স্যাররা ইউপ্যাক নাম না দিয়ে সাধারণ নাম দিয়ে প্রশ্ন দেয়। এই মিথানল তো ইউপ্যাক, তাই তো? এটা তো IUPAC। তো এর সাধারণ নাম হচ্ছে মিথাইল, মিথাইল অ্যালকোহল, অ্যালকোহল। আর এটার নাম হচ্ছে স্যার একইভাবে ইথাইল। ইথাইল এটা খুব মানে জনবহুল অ্যালকোহল, তাই না? ইথাইল সবাই চিনি আমরা এটাকে, ইথাইল অ্যালকোহল। এটা সুখে দুঃখে বিরহে বেদনায় সবেতেই কাজে লাগে, তাই তো? অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। এগুলো কিন্তু করে রাখবো, বারবার বলে দিলাম। আমিও চেষ্টা করব যতগুলো পারার, আর যেগুলো পারবো না মানে আমি হয়তো লিখতে ভুলে গেলাম, তোমরা রেডি করে নিও। তাহলে আমি একটা ভালো প্রশ্ন দিচ্ছি, তোমরা চেষ্টা করো, পজ করে চেষ্টা করো, তাহলে ভুলটা কিন্তু ধরতে পারবে। 1 2 3 4 1 2 3 4 OH। এই যৌগের নামকরণটা তোমরা করে ফেলো। হাতগুলো ফিল আপটা চেক করে নিও, হাতগুলো চেক করে নিও হাইড্রোজেন ঠিক আছে কিনা। এই কার্বনের 4টে হাত, দেখো হাইড্রোজেন ঠিক আছে। পজ করেছো, অ্যান্সার করেছো, আমি বলছি তোমরা দেখে নাও। তো প্রথমেই আমি নামকরণটা 1 2 3 4 করতে পারতাম, বা অনেকে বলছে স্যার এইটাকে 1 দিন, এটাকে 2 দিন, এটাকে 3 দিন। স্যার এটা সব থেকে ওই গ্রুপটা সব থেকে কম নাম্বার পাচ্ছে। স্যার এই গ্রুপের নাম্বারের প্রায়োরিটির আগে আর একটা প্রায়োরিটি ছিল, যে প্রায়োরিটি ছিল চুজ দ্য লংগেস্ট কার্বন চেন, ওটা ফার্স্ট প্রায়োরিটি। তাই আমরা আগে নাম্বারিং করলাম, আগে লংগেস্ট কার্বন চেন চুজ করলাম। তাহলে আমার এখানে লংগেস্ট কার্বন চেন কোনটা? লংগেস্ট কার্বন চেন এইটা, 4টে লংগেস্ট কার্বন চেন। আমরা এটাকে 1 দিতে পারতাম না, কিন্তু লংগেস্ট কার্বন চেন চুজ করার পর এই OH গ্রুপটা মিনিমাম নাম্বার পাচ্ছে 2-এ। আজকে যদি আমি এখান থেকে নাম্বারিং করতাম 1 2 3 4, তাহলেও লংগেস্ট কার্বন চেন কিন্তু OH নাম্বার পাচ্ছে 3। তাহলে প্রায়োরিটি অর্ডারে 2টা হলো তার মিনিমাম নাম্বার। তাই আমরা নামকরণটা এই দিক থেকে করব, এবং এর নামকরণ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এটার নামকরণ হচ্ছে 1 2 3 4 মানে বিউট, বিউট নয় বিউটান, বিউটান 2, বিউটান 2। OH গ্রুপটা কোত্থেকে ঝুলছে? 2 নাম্বার থেকে। তাহলে এটার নাম আর 1 নয়, OH গ্রুপটার জন্য এটার নাম হয়ে যাবে 2-অল, বিউটান 2-অল। ক্লিয়ার হলো? তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে বুঝতে পারছো। তাহলে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে দিই, তোমরা এই প্রশ্নটা করে ফেলো দেখি। তোমরা এই প্রশ্নটা করে ফেলো, প্রশ্নটা পড়ো দেখি তোমরা কি করে পারো। আমি একটা নতুন কনসেপ্ট শেখাচ্ছি, নতুন জিনিস এইভাবে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। তোমরা কিভাবে করবে দেখে নাও। সি 1 2 3 1 2 3। তাহলে নিয়ম হচ্ছে যে যখন কোনো অ্যালকিল গ্রুপ এরকমভাবে হোল 3 দেওয়া থাকবে, এর মানে হচ্ছে এরা এইভাবে পরপর থাকতে পারবে না, কারণ বলেছিলাম মাঝে কখনোই CH3 হতে পারে না। তাই সবসময় ভাববে যে কোনো একটা কার্বন থেকে এই CH3টা ঝুলছে, এটাকে ভেবে নাও, এটা বুঝে নাও। আমি আবার করতে দেবো একটু পরে। তাহলে এর কার্বন কোথায়, আগে না পরে? স্যার এখানে তো কোনো কার্বন নেই, তাহলে এইখান থেকে ঝুলছে। তাহলে
তাহলে আমি একটা কার্বন থেকে 3টে CH3 ঝুলিয়ে দিয়েছি। আর OH গ্রুপটা দেখো এখনো কার্বনের একটা হাত বাকি ছিল, এখানে যুক্ত হয়ে গেছে। তাহলে এর নামকরণ তোমরা করতে পারবে নিশ্চয়ই, তোমরা চেষ্টা করো, আমি পজ করো, আমি করে দিচ্ছি। এটা 1, এটা 2, এটা 3, এর থেকে বেশি কার্বন আমি পাচ্ছি না। তাহলে এইটার নাম প্রথমে কি হবে? এটার নাম প্রথমে হবে প্রোপান। প্রোপান। প্রোপানের পর বলো OH গ্রুপটা কত নম্বরে ঝুলছে? 2 নম্বর থেকে ঝুলছে। টু অল। একটা কথা বলি স্যার, OH গ্রুপটা যেমন সেই আগে লিখতাম সাইড চেন হিসাবে লিখছি না কেন? না, ফাংশনাল গ্রুপ সবসময় এরকম নামকরণের পরেই লিখতে হয়। নামকরণের আগে কাদের লিখতে হয়? যারা সাবস্টিটুয়েন্ট থাকে, মানে যারা সাইড চেন থাকে তাদের সামনে লিখতে হয়, কারণ এরা যৌগটাকে নির্দেশ করছে, তাই এটা মেন চেনেরই পার্ট। বোঝাতে পারলাম কি কথাটা? কথাটা শুনলি আরেকবার, শুনলে তোমরা আবার শোনো। এই অল যৌগটা যৌগকে নির্ধারণ করছে, তাই এটা প্রধান চেনেরই পার্ট, তাই আমরা এটাকে প্রধান চেনের শেষে লিখলাম। ঠিক ডবল বন্ড এবং ট্রিপল বন্ডকে আমরা কোথায় লিখেছিলাম? প্রধান চেনের মধ্যে, কারণ এটা প্রধান চেনেরই পার্ট। এ যৌগকে নির্দেশ করছে, এটা সম্পৃক্ত হবে না অসম্পৃক্ত হবে নির্দেশ করছে, তাই এটা মেইন চেনের পার্ট ছিল। তো এবার বলি, এই CH3টা কি নাম্বার পেয়েছে? না পাইনি। তাহলে এই CH3টার কি করব বলো? এই CH3টা যেহেতু সাইড চেন, তাই সাইড চেনকে সবসময় সামনে লিখতে হয় এবং তার পজিশন দিয়ে তাকে লিখতে হয়। এই CH3টা কার্বনের 2 নম্বর কার্বন থেকে ঝুলছে, তাই নাম হয়ে গেল 2 মিথাইল। যোগ করে লিখতে হবে 2 মিথাইল প্রোপান টুঅল। বোঝা গেল? একটা ছোট্ট প্রশ্ন আর একটা, CH3 ডবল বন্ড CH2 CHOH, এটার নামকরণ তোমরা টুক করে করে দাও, তারপর আমি করে দিচ্ছি। প্রত্যেকটা পজ করো, নালে কিন্তু তোমরা একটাও শিখতে পারবে না। দেখে নাও, এটা হচ্ছে 1, এটা 2। আচ্ছা, এবার একটা কথা বলো, ডবল বন্ডকে আগে প্রায়োরিটি দেবো না OH-কে আগে প্রায়োরিটি দেবো? স্যার, আপনি প্রায়োরিটির অর্ডারে OH-টাকে আগে লিখেছেন, ডবল বন্ডটাকে পরে লিখেছেন। তাহলে আগে OH দেবো, তারপর ডবল বন্ড দেবো। তার মানে স্যার এদিক থেকে নাম্বারিংটা করব, এদিক থেকে 1 2 করব, না এদিক থেকে 1 2 করব? না স্যার, নাম্বারটা এদিক থেকেই প্রায়োরিটি পাচ্ছে, OH-কে 1 দিতে হবে। এদিক থেকে নাম্বারিং হলে OH 2 পেয়ে যাচ্ছিল। তাহলে আমরা কি করলাম? এদিক থেকে নাম্বারিংটা করলাম, এই নাম্বারিংটা প্রায়োরিটিতে হেরে গেল, এই নাম্বারিংটা শুরু করলাম, ডবল বন্ডকে পরে দিচ্ছি, আগে লিখছি। কটা কার্বন আছে? 2টো কার্বন আছে। এটা একদম নতুন রুলস, পাশে লেখো। তাহলে 2টো কার্বন থাকলে এর নাম হওয়া উচিত ছিল ইথ, কিন্তু যেহেতু OH গ্রুপ আছে তাই আমরা নাম লিখলাম ইথান। তারপর আমরা নাম লিখলাম 1 অল। কিন্তু একটা প্রবলেম হলো, ডবল বন্ডকে কোথায় নাম্বারিং করব? তো তার জন্য এই রুলসটা খারিজ হলো। আমরা যদি কোনো যৌগে, নিয়ম একটাই শেখাচ্ছি, সমস্ত যৌগের এক নিয়ম, শুধু ইথার আর ইথারটা বাদ দিয়ে, এস্টার বাদ দিয়ে, এস্টার আর ইথারটা বাদ, বাকি সবার যৌগের এক নিয়ম। ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে ইথানের জায়গায়, নামানের জায়গায় নাম হয়ে যায়, অর্থাৎ 2টো কার্বন আছে, নাম হবে ইথ। এবং আগে ডবল বন্ড মাঝে বসবে, কারণ নামই তো ইন, তাহলে আগে মাঝে দিয়ে দাও, ইন মানে মাঝে। তাহলে এর ডবল বন্ডের কত নাম্বারিং কত পাচ্ছে? 1। তাহলে ইথ 1 ইন। এবার লেখো OH গ্রুপটা ক নম্বরে আছে? 1 নম্বরে আছে, তাই 1 অল। 1গুলোকে তুলে নিলে একবারে আমরা লিখতে পারি ইথিনল লেখা যাবে স্যার। তো একটা কথা ছোট্ট করে বলে রাখি, যেহেতু যৌগের মধ্যে ডবল বন্ড আছে, তাই যৌগকে আমরা নাম দিয়েছি অসম্পৃক্ত। কথাটা বুঝে নাও কি বলতে চাইছি। এবং যৌগটা যেহেতু অ্যালকোহল, তাই এটা এক প্রকারের অসম্পৃক্ত অ্যালকোহল। স্টার দিয়ে লিখে নাও, পরীক্ষায় প্রশ্ন আসে একটি অসম্পৃক্ত অ্যালকোহলের নাম লেখো, একটি অসম্পৃক্ত অ্যালকোহলের নাম লেখো। তোমাদের এই অবধি তোমরা বুঝলে, আমি প্রশ্ন দিলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। আমি আজকে 2টো লাস্ট প্রশ্ন দিয়ে রাখছি, তোমরা করো, আমরা এর পরের ভিডিওতে এর অ্যান্সার স্টার্ট করব।
এই যৌগের নামকরণটা চেষ্টা করো। আর একটা নামকরণ দিচ্ছি, খুব সুন্দর নামকরণ, এই যৌগের নামকরণটা তোমরা চেষ্টা করো। আর আরেকটা যৌগ দিয়ে দিচ্ছি, তোমরা তো বুঝেই গেছো নিশ্চয়ই যৌগটা কি হতে চলেছে। OH OH OH। এই যৌগটার ইউপ্যাক নাম তোমরা যা করবে, আমি এই যৌগটার সাধারণ নাম শিখিয়ে রাখছি। সাধারণ নাম হচ্ছে ইথিলিন, ইথিলিন গ্লাইকল। সরি, এখানে জায়গা নেই, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, তোমরা সম্ভবত এটা দেখতে পাওনি, তাই তো? তো আমরা এখানটায় তুলে দিলাম এটাকে। তাহলে এই যৌগটা এবং এই যৌগটা আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এই যৌগের আমি একটুখানি বলে দিই, এই যৌগটার সাধারণ নাম তোমরা পাশে লিখে নাও, চলতি নাম। এটার নাম হচ্ছে ইথিলিন, ইথিলিন গ্লাইকল, গ্লাইকল। তার মানে দেখো যৌগে সাধারণত একটা OH থাকে, এখানে কটা OH আছে? দুটো। সেটাও কিন্তু হতে পারে একটা যৌগে একাধিক কার্যকরী গ্রুপও থাকতে পারে। আর এইটার নাম আমরা খুব জানি, এটার নাম খুব জানি, খুব ইউজ হয়, এটার নাম গ্লিসারিন। একে বলা হয় গ্লিসারল, গ্লিসারল। খুব ব্যবহৃত যৌগ, শীতকালে আমাদের এর ব্যবহার অত্যধিক বেশি। তো এগুলো আমরা অ্যান্সার করি। অবশ্যই তোমরা যদি ভিডিও দেখো কমেন্টস করো অ্যান্সার কি হচ্ছে, আমি পরের ভিডিও তোমাদের বলবো। পজ করে দেখে নাও এবং টাস্কগুলো করে নাও। এই পর্যন্তই। পরের দিন তোমরা যদি এটাকে ভালো করে দেখে নাও, তাহলে পরের দিন আমরা এই ভিডিওর পর থেকে 4 পার্ট শুরু করব এবং আবার তোমরা সেইভাবে পুরনো রীতির মতো রেডি করবে। গুড নাইট।